এবং তার সঙ্গে সঙ্গে আমরা যারা রাজনৈতিক কর্মী, আজকের দিনে বিশেষ করে একটি মানুষের কথা মনে পড়ছে, তিনি কংগ্রেসের অরুণাভ ঘোষ। তিনি এক সময় বলেছিলেন যে আমাদের রাজ্যের স্পিকার আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ধন্যী মেয়ের রবি ঘোষ। তাকে ডেকে আনা হয়েছিল বিধানসভায়, একদিনের শাস্তি দেওয়া হয়েছিল তাকে। কিন্তু এ তো দেখছি অষ্টম আশ্চর্য। এ ধরনের স্পিকার ভারতবর্ষের কোথাও আছেন নাকি? মুখ্যমন্ত্রী স্পিকারকে ধমকাচ্ছেন, বলছেন সাসপেন্ড করো, তিনি মুখ্যমন্ত্রী বলছেন আর তিনি সাসপেন্ড করে দিচ্ছেন। এই একটা পাগলামি করার জন্য একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, যে অধিবেশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কদর্য কথা বলা। এটা কি সম্ভব? কোন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোন বিধানসভার মধ্য থেকে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পারেন? বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে বিধানসভার অধিবেশন চলতে পারে? বিরোধী দলনেতা তো মুখ্যমন্ত্রীর পরেই সংসদীয় গণতন্ত্রে তাকে আগের দিন সাসপেন্ড করে দেওয়া হলো। তারপরে বিজেপির অন্য বিধায়কদের উপরে আক্রমণ করা হলো, নেমে এলো। মুখ্যমন্ত্রীকে ওয়েলে নেমে আসতে হচ্ছে। স্পিকার তাহলে কি করতে বসে আছেন ওখানে? এই ঘটনার পরে যদি বিন্দুমাত্র লজ্জা থাকে, স্পিকারের আজকেই পদত্যাগ করা উচিত। স্পিকারকে কার্যত মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। হ্যাঁ, এটা ঠিকই যে আমাদের দেশে বা আমাদের রাজ্যের স্পিকার তো আর ব্রিটেনের স্পিকার নন। প্রতিবারই তাকে নির্বাচিত হতে হয়, প্রতিবারই তার বিরুদ্ধে প্রার্থী থাকে। কিন্তু তারও তো একটা সীমা আছে। কিন্তু সমস্ত সীমা ছাড়িয়ে গিয়ে আজকের এই স্পিকারের আচরণ আমরা দেখলাম। উনি টার্গেট করে নিয়েছেন বিরোধী দলনেতাকে অধিবেশনে থাকতে দেবেন না। স্পিকার টার্গেট করেছেন বিজেপির পক্ষ থেকে ভিতরে কোনো প্রতিবাদ হলে, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কে কদর্য শব্দ ব্যবহার হলে বা অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন যার সঙ্গে দূর দূর পর্যন্ত পশ্চিমবঙ্গের আইনসভার কোথাও কোনো সম্পর্ক নেই, সেটা বললে তাকে তিনি ভিতরে থাকতে দেবেন না। আজকে সেই পরিস্থিতি তৈরি হলো এখানে। দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানে বাংলা কতটা এগিয়ে তার প্রমাণ মুখ্যমন্ত্রী করছেন। বীরভূম ইউনিভার্সিটি 1430টা আসন আছে, সেখানে অ্যাডমিশন হয়েছে 166 জনের, মানে 11%। এই যে চারিদিকে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, নতুন একটা পরিবর্তন এনে দিয়েছেন। এত বিশ্ববিদ্যালয় তৈরি করছেন বলে এগিয়ে বাংলা যারা গর্ব করেন, তার কি লোকেপাড়া ইউনিভার্সিটি 808টি আসন, 67 জন অ্যাডমিশন নিয়েছেন, 8%, 8% ভর্তি হয়েছে আসনে। হেতমপুর কৃষ্ণচন্দ্র 2100 আসন, 466 জন ভর্তি হয়েছেন, 22%। বিদ্যাসাগর কলেজ 4500, প্রেসিডেন্সির পরে বিদ্যাসাগর, মৌলানা আজাদ, এই ধরনের কলেজের আভিজাত্য সর্বজন বিদিত। আজকে মৌলানা আজাদ কলেজ ছেড়ে প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে, এ তো নিত্য নৈমিত্তিক ঘটনা। এবার বিদ্যাসাগর কলেজের চেহারা দেখুন, 4500 আসনের মধ্যে 1000 অ্যাডমিশন হয়েছেন, 22%। তো এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। এর থেকে দৃষ্টি ঘোরাতে চাকরি চুরি করেছে বলে সরকার নিজে হলফনামা দিচ্ছে সুপ্রিম কোর্টে। সরকার নিজে জানাচ্ছে এই সরকারটা চোরেদের সরকার। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কিছু হতে পারে? সরকার নিজে বলছে যে চাকরি বিক্রি হয়েছে, কিন্তু চাকরির ক্রেতাকে চিহ্নিত করবার চেষ্টা করছে, তাও যেটা সংখ্যা দিয়েছে টিপ অফ দ্য আইসবার্গ। কিন্তু বিক্রেতা কি শুধুই পার্থ চ্যাটার্জি, ওই হেভিওয়েট মন্ত্রী খালি জেলের মধ্যে থেকে যাবেন বছরের পর বছর, আর বাইরে যারা ক্যাপ্টেন তারা ঘুরে বেড়াবেন, স্ট্রাইকার শুধু জেলে, হাফ লাইনের প্লেয়ারদের দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরাতে যখন সমস্ত আমাদের রাজ্য ছেড়ে সমস্ত পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে, 6
688টা কোম্পানি তাদের হেডকোয়ার্টার সরিয়ে নিয়ে গেছে। এই সরকারের কাছে ইন্ডাস্ট্রি বলতে এখন আছে বেআইনি ভাবে বালির খাদান আর পাথরের খাদান থেকে পয়সা তোলা, আবগারি আর লটারি, এই নিয়ে হচ্ছে এই সরকার। আর এই সমস্ত থেকে দৃষ্টি ঘোরাবার জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে পরিকল্পিতভাবে। বাইরে প্রধানমন্ত্রী সম্পর্কে গালিগালাজ করলে মানুষ আর শুনছেন না, এমনিতেই আতঙ্কিত যে রোহিঙ্গা দিয়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে, মৃত ভোটারদের দিয়ে, ভুয়ো ভোটারদের দিয়ে ফাঁকা জমিতে ভোটার লিস্টে নাম তুলে আর নির্বাচনী তরি পার করানো যাবে না। একদিকে দেখছেন যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন, যারা ধর্ম বদল করেননি কিন্তু ধর্মের আস্তরণটা বদল করে নিয়েছেন, শাখা সিঁদুর পড়ে নিয়েছেন, নাম বদল করে ঝন্টু মন্টু হয়েছে। আজকে বিহারের এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আজকে বিভিন্ন জায়গায়, গুড়গাঁও, নয়ডা, ফরিদাবাদ, দিল্লি, সেখানে পরিচারিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। বহু মানুষ সেখান থেকে গায়েব হয়ে গেছেন আতঙ্কে। এসআইআর হচ্ছে বিহারে, আতঙ্ক তৈরি হয়ে গেছে হরিয়ানায়, আতঙ্ক তৈরি হয়েছে দিল্লিতে। আর বিহারে যখন এসআইআর হচ্ছে, আতঙ্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আর সেই আতঙ্কের কারণেই মুখ্যমন্ত্রীর মতো একজন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, তিনি আজকে যে আচরণ করছেন, যে ভাষা ব্যবহার করছেন, যেভাবে বিধানসভা পরিচালনা করছেন, যদিও বিধানসভা পরিচালনা করাটা কাজ নয়, উনি নিজেই বলেছেন আমি একাই 100, কাউকে নামতে হবে না। মানে পশ্চিমবঙ্গ বিধানসভা উনি চালাবেন, স্পিকারকে উনি চালাবেন, মন্ত্রিসভা উনি চালাবেন, স্পিকারকে বলছেন ধমকে দিয়ে সাসপেন্ড করো, স্পিকার সাসপেন্ড করছেন। তো এর থেকে মানে মেরুদণ্ডহীন এই অষ্টম আশ্চর্য এই কোথা থেকে এসেছেন? কারণ শিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত আইনজীবী, এরপরেও তিনি বিধানসভা স্পিকার থাকবেন? আজকে যেভাবে আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষের উপরে আক্রমণ করা হয়েছে, শরীরে 3 জায়গায় তাকে আঘাত লেগেছে, যারা প্রতিবাদ করছেন বেছে বেছে তাদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, তাহলে বিধানসভার অধিবেশন ডাকার দরকার কি? স্পিকার প্রথম দিনই সকলকে সাসপেন্ড করে দিন। স্পিকার একটা রুলিং দিয়ে, রুল বুকে নেই, উনি নিজে থেকেই বার করে ফেলতে পারেন, কারণ আমাদের রাজ্যে তো সবই বেরোতে পারে। আমাদের রাজ্যে যদি কথাঞ্জলি বেরোতে পারে, উনিও একটা কথাঞ্জলি লিখুন, যেখানে রুল বুকের কোনো প্রয়োজন নেই, সেখানে দাঁড়াবেন তৃণমূল কংগ্রেস বিধানসভায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে, তাদের সদস্যরা বলে যাবেন। কতদিন এই পরিস্থিতি চলবে? আজকে যারা পশ্চিমবঙ্গের খুচরো বাজারের মূল্য বৃদ্ধি ঠেকাতে পারেন না, আজকে উৎপাদিত ফসলকে কৃষক ন্যায্যতার দাম পান না, যে রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্য কোনো চাষি এখনো পর্যন্ত পাননি, কোনো কৃষক এখনো পর্যন্ত পাননি, যে রাজ্যে সরকারের ভুল নীতির কারণে, ঔদ্ধত্যের কারণে, একতরফা পাগলামির কারণে কার্যত আজকে আলু চাষিরা বিপন্ন হয়ে পড়েছেন, আলু চাষিরা আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছেন। পশ্চিমবঙ্গে আলু চাষিদের সর্বনাশ করলো এই সরকার, আর তারা এখন বলছেন যে আমাদের আজকে গিয়েছেন। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি, কারণ তিনি যেভাবে কোভিড উত্তরকালে এবং বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে থেকেও 80 কোটি মানুষকে তিনি বিনামূল্যে রেশন দিয়েছেন, সেটাও সৌগত রায় চিঠি না লিখলে জানা যেত না, কারণ এ রাজ্যের এখনো মুখ্যমন্ত্রী দেন, সেটাই প্রচার করছিলেন। ভুল করে কেন সৌগতবাবু চিঠি লিখতে গিয়েছিলেন আমাদের জানা নেই, কিন্তু সৌগতবাবু চিঠি লেখার পরে অন্তত তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বিশ্বাস করেছেন, মানে যে তারা এতদিন পর্যন্ত মানুষকে যেটা বোঝাচ্ছিলেন সেটা ভুল, এবং তারা হাস্যস্কর অবস্থায় চলে গেছেন। আজকে সরকার জিএসটির ওপর থেকে যে বিভিন্ন কর তুলে নিয়েছেন, সেখানে শুধুমাত্র যারা বৃদ্ধ মানুষজন আছেন, মধ্যবিত্ত মানুষজন আছেন, নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন, তারা উপকৃত নয়। কৃষকের কথা মাথায় রেখে ট্রাক্টর থেকে শুরু করে একদম সম্পূর্ণ যেগুলো পেস্টিসাইডস আছে, কীটনাশক আছে, বা যে কোনো সার এর কথা আছে, সেখান থেকে পর্যন্ত আজকে বিরাট সংখ্যক ছাড় দেওয়া হয়েছে। আজকে মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে যারা খুব চিন্তায় ছিলেন, কারণ দিনের পর দিন চিকিৎসার খরচ বাড়ছে, আজকে মেডিকেল ইন্স্যুরেন্সের সম্পূর্ণ সেটাকে একদম শূন্য করে দেওয়া হয়েছে।
শুধুমাত্র মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের যে গাড়ি কেনার স্বপ্ন, যারা গাড়ি কিনছেন 10 লাখ 11 লাখ টাকার গাড়ি, সেখানে প্রায় 1 লক্ষ টাকা সাশ্রয় এখানেই থেমে থাকেনি। গণপরিবহনের ক্ষেত্রে বাস, ট্রাক, ট্রাক্টর সমস্ত ক্ষেত্রে আজকে এই ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত থেকে শুরু করে প্রান্তিক মানুষ সকলেরই আজকে জিএসটির প্রধানমন্ত্রী ঘোষিত সিদ্ধান্তে, দেশের এনডিএ সরকারের এই সিদ্ধান্তে তারা লাভবান হয়েছেন। এতে ক্রয় ক্ষমতা মানুষের বাড়বে, অর্থনৈতিক গতিবিধি, ইকোনমিক অ্যাক্টিভিটিস আরো বেশি ত্বরান্বিত হবে। সর্বোপরি ভারতবর্ষের যে ডোমেস্টিক ইকোনমি, সেটাতে আরেকটা প্রাণের সঞ্চার করেছেন প্রধানমন্ত্রী। সুতরাং যখন সারা দেশে এই কর্মযজ্ঞ চলছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তার এই বিচিত্র এই যে আচরণ, শুধুমাত্র অধিবেশন ডেকে, অধিবেশন দরজায় গেটে দাঁড়িয়ে নিলে হতো, বিমানবাবু বসে থাকতেন একটা চেয়ার নিয়ে, উনি দাঁড়িয়ে ভাষণ দিয়ে চোর টোর যা বলার উনি বলে দিতে পারতেন। কিন্তু তার জন্য একটা বিধানসভা ডাকার প্রয়োজন কি আছে? এখানেও তো মানুষের টাকা খরচা করা হচ্ছে। মূল উদ্দেশ্য যদি থাকে যে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে আমি একটা বিশেষ কারণে গালিগালাজ করব, নরেন্দ্র মোদীকে চোরবা, কথায় কথায় বলে দিচ্ছেন কি এই যে জয়, এটা নাকি মানুষের জয়। এই জয় মানুষের জয় যে জিএসটি তাদের দীর্ঘদিনের দাবি। আরে দীর্ঘদিনের দাবি তো যারা রাস্তায় বসে আন্দোলন করছেন, তাদের দীর্ঘদিনের দাবি যে তাদের ওয়েমার্কশিটটা প্রকাশ করো, এই দাবি মুখ্যমন্ত্রী মেনে নিন। মুখ্যমন্ত্রী তার নিজের দপ্তরের গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে যে সেখানকার যে দাবি, সেখানে স্বচ্ছতা নেই, মাদ্রাসা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নেই, সেটা তিনি প্রকাশ করুন। মানুষের তো অনেক দাবি আছে। মানুষের দাবি আছে আমার নিজের জমি নিজে বিক্রি করব, নিজের বাড়ি আমি নিজে বিক্রি করব, নিজের বাড়ি নিজে রং করব, নিজের বাড়ি নিজে মেরামত করবো। এটাও তো মানুষের দাবি। কলকাতার মানুষের দাবি, সারা পশ্চিমবঙ্গের মানুষের দাবি। সেই দাবি তো কোনোদিন শূন্য সাড়া দেননি মুখ্যমন্ত্রী। একটা দুর্নীতিগ্রস্ত সরকার, দুর্নীতির পঙ্কিলতায় পুরো নিমজ্জিত সরকার, যে সরকার ইট, কাঠ, পাথর, বালি, শৌচালয়, কয়লা সমস্ত কিছু খেয়ে নিয়েছে। একটা চাকরি খেকো সরকার, সেই সরকার আজকে বলছে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আমাদের, তিনি বলুন, তার কিন্তু আটকানো যাবে না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী এগিয়ে, তিনি বাংলাকে এগিয়ে রেখেছেন। বাংলার জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি, বাংলার কৃষকের আয় 3 গুণ, বাংলা এমএসএমইতে 1 নম্বর। কিন্তু এত কিছুর পরেও 5,000 টাকা ঘোষণা কিছু পরিযায়ী শ্রমিকদের জন্য, তারপরেও এক্সোডাস ঠেকাতে পারছেন না। ভিড় ট্রেনে সমস্ত যাচ্ছেন বাইরে, কারণ 5,000 টাকা মাইনে সংসার চলবে না। একদিকে মেধা আমাদের রাজ্য থেকে চলে যাচ্ছে, আমাদের রাজ্য থেকে শ্রম শক্তি চলে যাচ্ছে, শ্রম দিবস কমছে। আবার একই সঙ্গে এই রাজ্যের তৈরি করা পুঁজি, সেটাও আজকে বাইরে চলে যাচ্ছে। চরম সর্বনাশের দিকে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। আজকে এর থেকে মুক্তি চাই। আজকে যে এখনো পর্যন্ত যে চিত্র আমরা সরকারের দেখলাম, তারা কেন্দ্রের কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে দিচ্ছে না। পিএম সূর্যঘর, বিনা পয়সায় মানুষ নিজের বিদ্যুৎ নিজে উৎপাদিত করতে পারবে, এক্সেস বাঁচলে সেটা গ্রিডের কাছে চলে যাবে, তার জন্য পয়সা পাবে। সারা পৃথিবী জুড়ে এই প্রকল্প চলছে। উত্তরপ্রদেশ এই প্রকল্প গ্রহণ করেছে, বিজেপি শাসিত রাজ্য নয়, তারাও পিএম সূর্যঘর এর প্রকল্পকে বাস্তবায়িত করবার জন্য তৎপর আছে। সবচেয়ে নিচের দিকে যে রাজ্যের নাম আছে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। আয়ুষ্মান ভারতে রাজ্য সরকার নেই। কলে জল আসবে প্রতি নলে জল যে প্রকল্প আছে, পানীয় জলের যে প্রকল্প আছে, যে জায়গায় করেছে সেখানে দেখা যাচ্ছে সমস্ত পাইপ ফেটে গেছে। সর্বস্তরে এই সরকারটা দুর্নীতিগ্রস্ত। একটা এমন কোন প্রজেক্ট নেই যে সরকার দুর্নীতি মুক্তভাবে মানুষকে কিছু ডেলিভার করতে পেরেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের যে আচরণ, তাদের সাসপেনশন, আমাদের চিফ হুইপের উপর দৈহিক নির্যাতন, তার উপরে আক্রমণ এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের নেমে আসা, প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী ওয়েলে নেমে আসছেন, নেমে এসে সকলকে সরাচ্ছেন, এই পরিস্থিতি তৈরি করেছে। স্পিকার শব্দটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলঙ্কিত হয়ে গেল।
স্পিকার বলে কেউ আছেন এটা তো জানবার দরকার নেই। যদি সদস্যরাই নেমে পড়েন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম বলেন যে বিরোধীরা বললে সেই সময় চিৎকার করতে হবে? অর্থাৎ কুণাল ঘোষকে যখন গাড়িতে তোলা হয়েছিল, কুণাল ঘোষকে যখন গাড়িতে তোলা হতো পুলিশ ভ্যানে, তখন দেখা যেত যে কুণাল ঘোষের আর্তচিৎকার, কুণাল ঘোষের বক্তব্যকে যাতে পৌঁছতে না পারে মানুষের কাছে, পুলিশ মুখ দিয়ে বিকৃত শব্দ বার করতো, বনেট দিয়ে উপরে আওয়াজ করতো যাতে কুণাল ঘোষের শব্দ বাইরে না আসে। আসলে মানসিকতা কি? মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে বিরোধীরা যখন কথা বলবে বিরোধীদের কথা বলতে দেবে না, এটা মুখ্যমন্ত্রী বলছেন। স্পিকার বসে শুনছেন। সভাটা কে চালায়? স্পিকার চালায় না মুখ্যমন্ত্রী চালায়? তো স্পিকার কেন এখন ওখানে আছে? উনি জবাব দিন, কেন উনি অরুণাভ ঘোষকে শাস্তি দিয়েছিলেন? অরুণাভ ঘোষ কি ভুল কথা বলেছিল? অরুণাভ ঘোষ বলেছিলেন ধন্যী মেয়ের রবি ঘোষ। তো ধন্যী মেয়ের রবি ঘোষকেও হারিয়ে দিয়েছে। রবি ঘোষ উপর থেকে চমকে চমকে উঠছে যে এত ভালো অভিনয় তো আমিও করতে পারিনি, কিন্তু রবি ঘোষ আজকে চমকে যাচ্ছে। কি অবস্থা! ওখানে তো ঘাড় নাড়তে হতো, ইশারা করতে হতো, রবি ঘোষকে তাকিয়ে দেখতে হতো, এখানে দেখতেই হচ্ছে না। এর অষ্টম আশ্চর্য। এর স্পিকার হয়েছেন নাকি ভারতবর্ষে কোনোদিন? কোন রাজ্যে এ ধরনের কোন স্পিকার নেই। স্পিকারের একটা ভূমিকা থাকে, উত্তেজনা বিধানসভার মধ্যে তৈরি হয়। আমরা অন্যান্য রাজ্যে দেখেছি ভাঙচুর পর্যন্ত চলে গেছে, স্পিকার তাদের কন্ট্রোল করছেন। মারামারি শুরু হয়ে গেছে, উত্তরপ্রদেশে দেখা গেছে, অতীতে বিহারে দেখা গেছে, কিন্তু স্পিকার তার ভূমিকা পালন করছেন। স্পিকার পালিয়ে যাননি। স্পিকার বসে একটা কথা বলছেন, এখানে স্পিকার হতভম্ব, স্পিকারকে সাসপেন্ড করো, স্পিকার সাসপেন্ড করে দিলেন। স্পিকারের সামনে দাঁড়িয়ে বলছেন যে আমি বিরোধীদের কথা বলতে দেবে না, স্পিকার চুপ করে বসে আছেন। কোথা থেকে কি স্পিকার? কিন্তু অদ্ভুত রাজ্য। মানে আগে কথায় কথায় সত্যজিৎ রায়ের বিভিন্ন ওই কি যেন ছিল, সত্যজিৎ রায়কে টেনে আনা হতো, সত্যজিৎ রায়ের চলচ্চিত্রকে। কিন্তু সত্যজিৎ রায়ের প্লট চেঞ্জ করতো এরকে দেখলে। সত্যজিৎ রায় যে জটায়ু করেছিলেন, মানে তার একটা ছিল, মানে এনাকে সত্যজিৎ রায় বেঁচে থাকলে যে জীবদ্দশায় যদি পেতেন, তার সে মানে সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি। এটা তো বিরাট ক্যারেক্টার হতে পারে, এই রম্যরচনার চরিত্র পুরো। এরকম স্পিকার কোনোদিন আসেনি। এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বেরোতে হবে। আমরা হাস্যাস্পদ হয়ে যাচ্ছি সারা ভারতবর্ষের মানুষের কাছে। বাংলা এখন এখন সম্পূর্ণ মজদুরদের রাজ্য হয়ে গেছে। এই রাজ্যে একদলীয় একচেটিয়া একাধিপত্য এমন স্তরে প্রতিষ্ঠা করে ফেলেছে। আবার এবার সিপিএম কে ধরে নিয়েছে, এবার ওরা আবার ওখানে হাত ধরে নিয়েছে। হাত ধরে নিয়ে বলি, ওরাও বলছে আমরাও আছি দিল্লিতে। আমাদের এখানে বিকাশ ভট্টাচার্য আছে, উনি একটা খুব একটা যান না, আমি দেখেছি। বিকাশ বসবেন কি করে? তার যথেষ্ট অবদান আছে, অস্বীকার করবার কোনো কারণ নেই। দীর্ঘদিন মামলায় লড়েছেন। বিকাশ ভট্টাচার্য থাকেন না। কাদের সঙ্গে বসতে হবে? ডেরেক ওব্রায়েন এমএবিপি হাত ধরে নিয়েছে, বলে চলো দিলদার চলো চাঁদ কা পার চলো। তো অদ্ভুত গল্প। এর বাইরে থেকে পশ্চিমবঙ্গকে বার করতে হবে। এই অবস্থা থেকে মুক্তি চাই। যদি এটাই আশার বাণী যে পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে ফেলেছে, তারা তৃণমূলকে বিদায় দিচ্ছে। আর তৃণমূল যেটা আদপেই রাজনৈতিক দল নয়, এটা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা এসেছিল। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটির গন্ধটা চেনেন, রাজনীতিটা বোঝেন। তিনি চলে যাচ্ছেন, এইটা তিনি মানতে পারছেন না। তাকে যেতে হবে। তার সে অবস্থায় নেই তিনি আর, যে মানুষের সামনে চোখে চোখ রেখে বলবেন যেতে পারি কিন্তু কেন যাব, এই অবস্থা বলতে পারবেন না। আর তারই প্রতিফলন হচ্ছে আজকে বিধানসভায় যে ঘটনা ঘটছে, যে বিধানসভার স্পেশাল অধিবেশন যেটা হয়েছে, আর আজকে যে আচরণ করেছে, এটা সবই তারই থেকেই উদ্ভূত হয়েছে। মুখ্যমন্ত্রী এটাই বলেছেন যে বিজেপি বিধানসভায় একটাও আসন পাবে না। অন্য দল একটা দুটো আসন পেতে পারে, কিন্তু বিজেপি বিধানসভায় একটাও আসন পাবে না। সবাই হারবে, সবাই হারবে, সবাই হারবে। আরে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সব কথাই কি বলতে হয়? বলেন। আজকে উনি বলেছেন যে যারা অযোগ্য তাদের উনি বলেছেন বেচারা। স্কুলে স্কুলে শূন্য পদ পড়ে আছে, আইনি জটিলতার জন্য নিয়োগ করা যাচ্ছে না। বেচারা অযোগ্যদের জন্য আমরা মানবিক সরকার আছি, গ্রুপ সিতে চাকরি দেওয়া যায় কিনা আইনি ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছি। অর্থাৎ যিনি স্কুল শিক্ষক, মানে যিনি স্কুল শিক্ষকের চাকরি কিনেছেন, কোনোভাবে যদি তার চাকরি থেকে তিনি সরে যান, তাকে তিনি
করণিক বানিয়ে দেবেন, আর যদি করণিকের যে চাকরি বিক্রি হয়েছে তাদের যদি সেই জায়গায় সুবিধা করতে না পারে তাদের গ্রুপ ডি বানিয়ে দেবেন। কিন্তু গ্রুপ ডি যে বিক্রি হয়েছে তাদের কি করবেন? কোন চাকরি দেবেন তাদের? তাদের কি ওই সিভিক ভলেন্টিয়ার বানিয়ে দেবেন? এটা পরিষ্কার করুন। আজকে আইনি জটিলতা বলে মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা তৈরি হয়েছে তার সীমাহীন লোভের কারণে, মানে তার দলের আর প্রাতিষ্ঠানিক লুঠের কারণে। সুপ্রিম কোর্টে আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বলা হয়েছে যে আপনারা কাদের হয়ে দাঁড়াচ্ছেন, অযোগ্যদের হয়ে কথা বলছেন, যোগ্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, আপনাদের লজ্জা করে না? এই সরকারটাই তো অযোগ্য সরকার। তৃণমূলই রাজ্যের সবচেয়ে বড় সমস্যা। মানুষের দেহ করের টাকা নিয়ে চাকরি ক্রেতা এবং বিক্রেতা, কার্যত চোরেদের বাঁচানোর জন্য আজকে একটা সরকার লড়ে যাচ্ছে। এটা দেখে তো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের এই চেহারা দেখে তো স্তম্ভিত হয়ে যাচ্ছে। বাংলার সম্পর্কে মানুষের ধারণা কি ছিল আর কোথায় এসে পৌঁছেছে। কোর্ট সিবিআই কে এটাও বলেছে যে আপনাদের তো কথা ছিল প্রভাবশালীদেরকে ধরবে, তারা কোথায় খুঁজে পেলেন না এখন? একদম ঠিক কথা বলেছে, আমরাও তো একই কথা বলছি। কিন্তু সিবিআই তো আর কেস প্যারেড নয়। সিবিআইয়ের কাজের গতি বাড়াতে হবে, কারণ ওরা বারবার বলছে মানুষ ছোট মাছ খেয়ে আর ভালো লাগছে না তাদের, অনেক খেয়ে নিয়েছেন ছোট মাছ। ওই কোথা থেকে খেয়ে মানি ভরচা, কোথা থেকে বাচ্চাকে কয়েকটাকে ধরবে, 5% 10% এজেন্ট, ওগুলো নিয়ে মানুষের কোনো ইন্টারেস্ট নেই। বড় মাথা কোথায়? একজনকে 12 বার ডাকা হলো, তাকে তিনি একদিনও হাজিরা দিলেন না। কি করছে সিবিআই? তামাশা করছে? 12 বার সিবিআই নোটিশ পাঠিয়েছে, তারপরেও তিনি দেখা দিলেন না। তা ধীরে ধীরে তো মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। মানুষ এবার কোনোদিন এদের আক্রমণ করে দেবে। মানুষ আক্রমণ করবে, তৃণমূলকে আক্রমণ করবে, সেদিকেই তো চলে যাচ্ছে। আমরা তো প্রথম থেকেই বলছি যে এই সরকার চলে যাবার পরে রাষ্ট্রপতির, রাজ্যপালের দায়িত্ব থাকবে, রাষ্ট্রপতির প্রতিনিধি তার দায়িত্ব থাকবে তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানো। তৃণমূলকে কোনো বাইরের লোককে মারবার দরকার নেই। আজকে গত 3 বছরের যে ধারাবাহিক ঘটনা প্রবাহ, যে তৃণমূলকে তৃণমূল খুন করে চলেছে, আজকে সেটা আরো বাড়বে। যখন ওপর থেকে হাত উঠে যাবে তখন তৃণমূলকে বাড়বে। যে খেয়েছে আর যে খায়নি তাদের মধ্যে লড়াই হবে। যে চোখের সামনে দেখে যে লুট হয়েছে, আমিও সবকিছু না, আমিও কিছু পেতে পারতাম, ওর কাছেও বন্দুক আছে, আমার কাছেও বন্দুক আছে, কিন্তু নেতার আশীর্বাদ নেই, সে গুলি চালাবে। সেই সময় একটা দায়িত্ব পালন করতে হবে 26 সালে, কঠোর দায়িত্ব। একটা সরকারের, নতুন সরকারের একটা টিদিং পিরিয়ড থাকে। সরকারে বসেই রাতারাতি কিছু পাল্টে দেওয়া যায় না, আবেদন করা যেতে পারে, ওই রবীন্দ্রসঙ্গীতের দিক চালানো যেতে পারে, তার বেশি তো সরকার কিছু করতে পারে না 15 দিন। তো সেই সময়টা আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় দাঁড়িয়ে বললেন মোদী চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর, বিজেপি দেশের লজ্জা। বিধানসভায় দাঁড়িয়ে কি এটা বলা যায়? চোর বলছেন সবাইকে, কি বলবেন? কি এতক্ষণ তো সেটাই বললাম। আরেকটা বিষয় হচ্ছে সেনাবাহিনীকে, আমাদের দরকার এটা হয় নাকি? এটা বলে দিয়েছি। আরেকটা হচ্ছে সেনাবাহিনীকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী অভিযোগ তুলে। প্রাক্তন সেনাবাহিনীর প্রাক্তন অফিসাররা, কর্মীরা, তারা ওই মেয়র রোডে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ ওদের পারমিশন দেয়নি, ওরা আদালতে গিয়েছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কিছু হতে পারে? ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা একটা সরকারের বিরুদ্ধে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, বিক্ষোভ জানাতে একটা জায়গায় ধর্ণা দিতে যাচ্ছেন। এটাই তো একটা লজ্জা সার্বিকভাবে একটা রাজ্যের প্রতি। একটা রাজ্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে না। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চোর বলছেন, দেশের লজ্জা বলছেন। আর সারা ভারতবর্ষের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে কোভিড উত্তর কালের পরেও আজকে কিভাবে দেশের জিডিপি 1 নম্বরে আছে। আমেরিকার এই সমস্ত রক্তচক্ষু আর হুঙ্কার দেবার পরেও ভারতবর্ষের কৃষক, ভারতবর্ষের মৎস্যজীবী, ভারতবর্ষের অসংগঠিত ক্ষেত্র, ভারতবর্ষের ছোট ব্যবসায়ী, ভারতবর্ষের শ্রমিকের স্বার্থের সঙ্গে যে সরকার কম্প্রোমাইজ করেনি, সমঝোতা করেনি, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যে সরকার একটার পর একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়ে চলেছে, আজকে সেই তাকে বলছেন লজ্জা তো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। এটা হতে পারে কোন? এটা যদি পলিটিক্যাল পার্টির মিটিং হতে তাও বলা যায়। প্রধানমন্ত্রীকে চোর বলে কেউ সম্বোধন করে? রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এত ভয় কিসের অমিত শাহকে? অমিত শাহ কার বাড়া ভাতে ছাই দিয়েছেন? আসল ভয় অমিত শাহকে।
আবার কখনো কখনো বলেন মোদি ভালো লোক, অমিত শাহ ডেঞ্জারাস। তার কারণ কি? আর আমি তো দেখলাম লোকসভায় একটু কাগজ টাগজ ছোঁড়া সাহস দেখিয়েছেন কয়েকজন, ওনার দিকে ছুঁড়েছেন। আমি রাত্রিবেলা কটা ফোন পেয়েছেন অমিত শাহ সেটা আমার জানা নেই। তবে আমি রাজ্যসভার সদস্য হিসেবে দেখছি যেভাবে তীর্যক উক্তিকর একাধিকবার করলেন অমিত শাহ, 13 জন সদস্য একজন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন না। অন্য সময় চিৎকার করেন, অমিত শাহকে ভয় পায়, সেই জন্য এসব বলছেন। অমিত শাহ কাগজ ছুঁড়ে মেরেছিলেন ওরা, তৃণমূলের লোকেরা। আজকে যখন বিজেপির লোকেরা কাগজ ছুঁড়ে মারলে তখন মুখ্যমন্ত্রী বলেন এটা অনৈতিক কাজ। না, মুখ্যমন্ত্রীকে কেউ কাগজ ছুঁড়ে মারেনি। মুখ্যমন্ত্রীর দিকে কোনো কাগজ ছড়া হয়নি। ওয়েলে বিধানসভার মর্যাদা কারা ক্ষুণ্ণ করেছে সেটা মানুষ জানে। বিধানসভা মর্যাদা ওই এখন যাদের দুজনের বন্ধুত্ব হয়েছে, হাত ধরেছে, এক পক্ষ গিয়ে বিধানসভার সমস্ত আসবাবপত্র ভেঙে দিয়ে এলেন, আর আরেক পক্ষ যারা শাসক দল তারা স্কুলের বাচ্চাদের নিয়েছে কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়েছে তারা দেখালেন। সুতরাং এটা অনেকদিন আগে হয়ে গেছে, আমাদের মর্যাদা নষ্ট করতে হবে না। বাংলা ভাষার উপরে সন্ত্রাস চলছে, বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, এইভাবে না, ঠিকই বলছে, বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ আমরা ভাষাটাই জানি না আমরা কি করব। আমরা তো চর্যাপদ থেকে বাংলা শুরু শুনেছি, 2500 বছরের পুরনো বাংলা, ওটাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। সাহিত্য তো সোজা ব্যাপার নয়। এত গবেষণার পর যখন বেরিয়েছে, ওই বাংলাটা না জানলে আমরা ঠিকমতো রেসিপ্রোকেট করতে পারছি। আপনি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা বললেন যে পত্রাবর্তীর হার, কিন্তু এনআইআরএফ তার যে তালিকা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র প্রধান তিনি প্রকাশ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় 9th পজিশনে রয়েছে এবং রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও শীর্ষস্থানে রয়েছে, ভালো রেজাল্ট রয়েছে। তাহলে হঠাৎ করে ধরে ধরে আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম বলে কি প্রমাণ? রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর ভারতের 1 নম্বর। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এনআইআরএফ র্যাঙ্কিং 1 নম্বর। এটাতে কি হয়েছে? ওখানে কি কথাঞ্জলি পড়ানো হয়েছে? না, আমি শিক্ষা ব্যবস্থার কথা বলছি। একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তুলে রেখে রাজ্যের সার্বিক চিত্রটাকে মানুষের সামনে নিয়ে আসা যায়। জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক করা প্রথম 10 জন তারা অ্যাপ্লাই পর্যন্ত করলেন না। এরা যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না, একটার পর একটা স্কুল উঠে যাচ্ছে, স্কুলের তালিকা বেরিয়েছে, প্রায় 1 জন শিক্ষক আছেন, এরকম স্কুলের সংখ্যা একটা কত, 1 জন করে মানে ছাত্র আছে, 3 জন শিক্ষক আছে, এইরকম হচ্ছে স্কুলের চিত্র। তো এরপরে আর এই মুখ্যমন্ত্রী কি বলবেন? শিক্ষকহীন বা 1 জন শিক্ষক কত স্কুলে? পুরুলিয়া 372, বাঁকুড়া 351, 371, পশ্চিম মেদিনীপুর 227, পূর্ব বর্ধমান 178, বীরভূম 156। আপনাদের শাসনে একটা স্কুল আছে, শাসনে সেই স্কুলে প্রাইমারি স্কুলে 1 জন ছাত্র আর 3 জন শিক্ষক আছেন। সেই ছাত্র যারা চলে না যায়, প্রত্যেক দিন 1 জন শিক্ষক নিয়ম করে তার জন্য ভালো ভালো খাবার তৈরি করে এনে পাশে বসে গায়ে হাত ধুয়ে খাওয়াচ্ছে। দেখে যান যে আপনি শাসনের ঠিকানা দিয়ে চলে যান, যেন ওই ছেলেটা না চলে যায়। ডানকুনির ওখানে প্রাইভেট টিউটার ধরে এনে তাদের অভিভাবকরা তাদের দিয়ে বা স্থানীয় লোকেরা তারা বিভিন্ন জায়গায় ট্রাক মালিকদের থেকে পয়সা তুলে যারা ওখানে যান ভিক্ষা করে, তারা ওখানে প্রাইভেট টিউটার দিয়ে স্কুল চালাচ্ছে। পুরুলিয়ায় আপনারা দেখেননি যে ডিএম প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা পোস্ট গ্রাজুয়েট আছেন তাদের নিজে ইন্টারভিউ নিয়ে তাদের 12 ক্লাস করাতে পাঠাচ্ছেন। তো এটাই তো চিত্র। 26-এর আগে রাহুল গান্ধী নির্দেশ দিয়েছে প্রদেশ কংগ্রেস একটা মিডিয়া ট্যালেন্ট হান্ট করছে, যেখানে ভালো স্পোকসপারসন বা কংগ্রেসের পরিচিত মুখ, গ্রামের মানুষজন, যাতে প্রত্যন্ত মানুষের লোক কংগ্রেসের বার্তা জানতে পারেন, কংগ্রেস কি বলছে জানতে পারেন, সেই জন্য একটা ট্যালেন্ট হান্ট করছে। একটা রাজনৈতিক দল তারা ট্যালেন্ট হান্ট করছে। না, কংগ্রেস নিয়ে মানুষ চিন্তিত নয়, কংগ্রেস আলোচনার কোনো বিষয়বস্তু নয়, শুধু যে নিয়ে মানুষের কোনো চিন্তা ভাবনা নেই সেটা নিয়ে রাজ্যের বিরোধী দলের কোনো চিন্তা থাকবে বা সেটাকে অ্যাড্রেস করতে মনে করার কারণ না, গুরুত্ব মানুষ দিচ্ছে না। আমরা কি করছি না, আমরা মানুষের সঙ্গে আছি। রাজনৈতিক দলের কাজ হচ্ছে মানুষের আবেগকে ছোঁয়া, মানুষের চাহিদাটা, মানুষের কথা ব্যথাটাকে নিজের মতো করে অ্যাড্রেস করা। তো যে বিষয়ে মানুষই নেই, ট্যালেন্ট খুঁজছে। আর সবচেয়ে বড় ট্যালেন্টেড পার্সন তো দেশে রাহুল গান্ধী আছে। অত বড় প্রতিভাবান লোক থাকতে ওনাকেই নিয়ে এলে বার করে ফেলতে পারে, এটা তো ফোটাফুটি দরকার নেই। এখন আরো এই প্রতিক্রিয়াটা সবচেয়ে ভালো দিতে পারবেন অধীর রঞ্জন চৌধুরী। প্রশ্নটা ওনাকে করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই বলেছিলেন স্বাস্থ্য বিভাগ থেকে সব ছাড় মুক্ত
ছেলের বাবা তো সবসময় বলে আমার ছেলে ডাক্তার হবে বড় হয়ে। ছেলে কি হয় সবসময়? ওরকম বলা যায়। সেই পদে হাঁটবেন মানে মুখ্যমন্ত্রী কালকে বলে দেবেন, এরপরে কোন চন্দ্রাভিযানটা উনি বলে দিয়েছিলেন সেই জন্য বিজ্ঞানীরা করেছে ইসরোর, সেটাও বলতে পারে। বলাতে কিছু এসে যায়। আর আমাদের মুখ্যমন্ত্রী প্রতিভাবান, তিনি সবকিছু বলতে পারেন। এর সঙ্গে যে জিএসটি যে কমানো হলো পুজোর আগে বা 26-এ ভোটের আগে, তৃণমূলের বক্তব্য যে বাংলা বাঙালি শুধু বিজেপি বিপাকে, তখন কি বিপাকে বলুন তো, একবার বলুন না, যান বাঙালির কাছে, যান না একটু। ওদের কাছে ঠিকঠাক হিসেব না থাকলে আমরা দিয়ে দিচ্ছি কোথায় কত বাঙালি আছে। না না, একবার আমি বলছি তো, 15 লক্ষের বেশি বাঙালি ভোটার আছে শুধু দিল্লিতে। দিল্লি রাজ্যে ভোটার সংখ্যা, এমন কিছু বুথ আছে যেখানে একজনও হিন্দিভাষী নেই, পুরি বাংলা। পিলিভিটে আছে, চলে যান। বিজনৌরে আছে, সেখানে যান। মধ্যপ্রদেশের বেতুলে আছে, একজনও হিন্দিভাষী নেই। অন্ধ্রপ্রদেশে আছে, দণ্ডকারণ্যে আছে। একটা জায়গায় আপনি তো বিধানসভা অনেক দূরের কথা হয়ে গেল, একটা বুথে লিড দিয়ে দেখিয়ে আনতে পারবেন? একটা বুথে লিড, একটা বুথে যদি তৃণমূল কংগ্রেস লিড দিতে পারে না, আমি বলছি জীবনে কোনোদিন আপনাদের সামনে এসে কোনো প্রশ্নের উত্তর দেবো। একটা বুথে যদি তৃণমূল কংগ্রেস লিড দিতে পারে, তাহলে জিএসটির উপহারটা কি, মানে ভোটের আগে এটা রুটিন হিসেবে এই যে জিএসটি কমানো পুরোটা? আসলে দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গে আমরা একটা রাজনৈতিক সমাজে বসবাস করছি। আমরা সমস্ত কিছু রাজনীতির আঙ্গিকে চেষ্টা করছি। একজন দেশের প্রধানমন্ত্রী, 140 কোটি দেশের প্রধানমন্ত্রী, সেখানে পশ্চিমবঙ্গ একটা রাজ্য, যেখানে ভোট হচ্ছে, আজকে সেই রাজ্য ভোটের নিরিখে বা ভোটের আঙ্গিকে সেইটা ব্যাখ্যা করার চেষ্টা করছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি চান? এটা মোদী উইথড্র করে নেবেন? সেটা উনি বলুন যে ভোটের পরে আপনি জিএসটি করবেন, এখন আপাতত বন্ধ রাখুন। উনি সেটা বলুন, একটা পথ তো বাঁচতে হবে। উত্তর পূর্ব ভারতকে যিনি বিচ্ছিন্ন করার ডাক দিয়েছিলেন সার্জিল ইমাম উমার খালিদ, তার হয়ে সুপ্রিম কোর্টে লড়ার বার্তা দিচ্ছেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র তাকে সমর্থন করে তার হয়ে সুপ্রিম কোর্টে লড়ার বার্তা দিয়েছে। কি অন্যায় করেছ? ও যে দলে আছে সেই দলের সংস্কৃতিটাকে আত্মস্থ করেছে। সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যে দল রাজ্যসভায় পাঠাতে পারে, তো স্বাভাবিকভাবেই সেই দল এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে থাকবে, তাদের সঙ্গে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। ওর গ্রুমিং তো এর মধ্যেও, যে দীর্ঘদিন রাজনীতি করেনি, অল্পদিন কংগ্রেস করেছে, তারপর তৃণমূল কংগ্রেসে এসেছে, নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গেছে। তো যে ঘরানা থেকে ও এসেছে তারই গান গাইবে। গানে যেরকম বেনারসি ঘরানা আছে, লখনৌ ঘরানা আছে, তো সেরকম ওর তৃণমূলী ঘরানা, তো ওই ঘরানা থেকেই ও বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন জানিয়েছে। সুবিধা মুখ্যমন্ত্রী আজ সারাটা বিধানসভায় বাংলার পক্ষে, বাংলা ভাষার পক্ষে কথা বললেন, কবিতা বললেন, রবীন্দ্রনাথ, নজরুল, এবং একটা প্রজেক্ট করলেন যে বিজেপি বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিরোধী। ওনার ইচ্ছে হয়েছে উনি করছেন, ওনার বলার ইচ্ছে হয়েছে উনি বলছেন, তো ওনার সমস্ত কথার প্রতিক্রিয়া দিতে হবে নাকি? বাস্তব সত্যটা মানুষ, বাস্তব সত্য মানুষ জানে। আমরা তো বলছি আমরা জানি না, আমরা তো স্বীকার করছি। আপনি কেন আমায় প্রশ্ন করছেন? বিজেপি বাংলা ভাষাটাই জানে না, আর আপনি বলছেন। আমি কবে থেকে আমি লোক জিজ্ঞেস, আপনি চলে যান, আপনারা দেখুন একবারে, আপনারা আমাদের লোক, আমাদের পার্টি অফিস থেকে লোক আছে কলেজ স্ট্রিটে, আমরা ওই বইটা খুঁজতে চাইছি যেটার মুখবন্ধ আলাপন বন্দ্যোপাধ্যায় লিখছিলেন, 2500 বছরের পুরনো বাংলা। শুরু থেকে শুরু করতে হবে। তো আপনি যখন প্রথম স্কুলে গেছেন, হয় এবিসিডি লিখেছেন, নয় অ ক খ লিখেছেন, তা আমরা তো বাংলাটাই জানবো কি করে? কারণ ওই বইটা তো আমরা পড়িনি, 2500 বছরের পুরনো বাংলাটা। ওইটা পড়ে তোমাদের এগোতে হবে। এগোতে এগোতে রবীন্দ্রনাথ আসবে, তারপরে আরো নজরুল আসবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসবে। আমরা তো একদিন রাবীন্দ্রিক ছিলাম, রবীন্দ্রনাথের ভাষায় কথা বলি। আমার বাবা কাকারা তারা রবীন্দ্রনাথের হাতের লেখা নকল করে তো বাংলায়, এটা ছিল বাঙালিদের। আর আমাদের ফিরাদ হাকিম বলে দিয়েছেন রবীন্দ্রনাথের শূন্যতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ করে দিয়েছে, ফিরাদ হাকিম বলেছেন। তা আমরা তো বুঝতে পারছি না যে আমরা কোনটা পড়বো, গীতবিতান পড়বো না কবিতা বিতান পড়বো। এটাই তো আমাদের কাছে সমস্যা। তারপরে 2500 বছরের বাংলা চলে এসেছে, আমরা কনফিউজ, আমরা বাংলা বুঝতে পারছি না। আমাদের হাতে খড়ি হয়নি বাংলা। আপনি হাতে খড়ি রাজ্যপালকে দিয়েছিলেন, ওটা কি অক্ষরটা ছিল সেটাও জানানি, 2500 বছরের পুরনো বাংলা। আর আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি তো রাজনৈতিক কর্মী নন, তো তাকে যে ফোন করে জিজ্ঞেস করবো স্যার কি হলো, সেটাও বলার উপায় নেই।
চিংড়িঘাটা প্রজেক্ট যেটা আটকে হয়েছে দিনের পর দিন ধরে 366 মিটারের জন্য আজকে এতগুলো মানুষের সর্বনাশ করে দিয়ে গেছে। কোর্টে গেছে, রেল বলেছে রাজ্য সরকারকে বসে আলোচনা করে মিটিয়ে নিন, কোর্ট বলেছে। আরে কি করে করবে এটা? এর জন্য ব্যক্তিগতভাবে আমি এটার উদ্যোগী হয়েছিলাম। আমাদের বিধাননগরের যিনি বিধাননগর মানে বিধানসভার যিনি নির্বাচিত বিধায়ক এবং মন্ত্রী, তিনি বলেছেন রাস্তার এপার পর্যন্ত যে সমস্যা ছিল আমি দূর করে দিয়েছি, ওপারটা আমার জানা নেই, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে, ওইটাকে মেলাতে পারছেন না। এখন গড়িয়া থেকে সরাসরি বিমানবন্দর পর্যন্ত যাওয়া যেত, সেই ব্যবস্থা মুখ্যমন্ত্রী করলেন না। যারা পাঁচ বালিশ ডিঙোতে পারে না, পাঁচিল ডিঙোবে কি সরকার? এটা 366 কিলোমিটার মানে যে মিটার, সেটাই এই সরকার করতে পারছে না। কেন করতে দিচ্ছে না? সেটা আমরা কি করে জানবো? সরকারের এই কারণে 43টা রেলের প্রজেক্ট পশ্চিমবঙ্গে আটকে আছে। সরকার বেনারস এক্সপ্রেস হাইওয়ে, সেখানে 3টে জেলায় জমি অধিগ্রহণের কাজ বন্ধ, এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার নিজে ক্যামেরার সামনে বলেছেন যে ওটা করতে আমাদের এক রাত লাগবে, বিকল্প রাস্তা বানিয়ে দিয়েছি, তো মানুষের দিচ্ছে না। দেখুন, মানুষ স্বাচ্ছন্দ্য পাক এবং সেই স্বাচ্ছন্দ্যের সঙ্গে নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকারের নাম জড়িয়ে যাক, এটা তৃণমূল কংগ্রেস চায়। বিধানসভায় এত কথা যে ফার্স্ট হবে, তৃণমূলের বিধায়ক সমর মুখোপাধ্যায় মৎস্যমন্ত্রীকে অপদার্থ বলেছেন, স্পিকার বলেছেন এটা বাদ দিয়ে দিতে নেওয়া যাবে। মানে তৃণমূলের বিধায়ক মৎস্যমন্ত্রীকে, তৃণমূলের মৎস্যমন্ত্রীকে অপদার্থ বলেছেন বলার সময়। এখন তৃণমূল তো যখন পাড়ায় হয় তখন একে অন্যকে গালাগাল দেয়, নিজেদের মধ্যে মারামারি করে গুলি চালিয়ে একে অন্যকে খুন করে। ভুলেই গেছে এটা বিধানসভা, কারণ বিধানসভার তো কোনো মর্যাদা নেই, সংস্কৃতি নেই, পাগলামির জায়গা হয়ে গেছে। তো ওখানে এসে কোনটা পাড়া, কোনটা চায়ের দোকান আর কোনটা বিধানসভা, ওটা গুলিয়ে ফেলেছে, নিজেই বুঝে উঠতে পারছে না। এমন পরিবেশ তৈরি করে দিয়েছে তৃণমূল বিধানসভা। আপনি বললেন যে শুধুমাত্র স্ট্রাইকার কেন জেল খাটবে দিনের পর দিন, মিডফিল্ডের প্লেয়াররা, ক্যাপ্টেন, গোলকিপার, তারা কেন বাইরে থাকবে? এই যে পুরো তদন্তটা সিবিআইডি করছিল, এই মিডফিল্ডার যদি জেলে না যায়, গোলকিপার যদি জেলে না যায়, ক্যাপ্টেন যদি জেলে না যায়, তার দায় কি সিবিআইডির নয়? সিবিআই এর এই কাজের গতিকে ত্বরান্বিত করতে আমরা হোক, এটা আমরা চাই। এখনো ভারতবর্ষের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের, তৃণমূল কংগ্রেসের পরিবারের মানুষজনের আস্থা ইডি সিবিআই এর পক্ষে আছে, আমাদেরও আস্থা আছে। কিন্তু তাদের এই যে শ্লথ গতি এবং দীর্ঘদিনের তদন্ত প্রক্রিয়ার এই যে বিলম্বিত একটা অবস্থা, এটাতে আমরাও বিরক্ত, উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত। আমরাও চাই এটা তাড়াতাড়ি হোক। এই চোর চোর খেলার কতদিন চলবে? এবার তো শেষ করো, ধরো এবার। সেটা হচ্ছে যে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলোতে জাল নোট উদ্ধার হচ্ছে, কোচবিহার থেকে পাকিস্তানের নোট উদ্ধার হচ্ছে কোচবিহারের জেলাতে। বিএসএফ এর ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে? মানে সেক্ষেত্রে উঠবে, কারণ এই যে জেলাগুলো মালদা, উত্তর 24 পরগনা, বিভিন্ন এখানে বাংলাদেশের সঙ্গে সীমানা ভাগ হচ্ছে, জাল নোট উদ্ধার হচ্ছে সারা ভারতবর্ষের যত জাল নোট পাওয়া যায়, রিজার্ভ ব্যাংক স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে তার 72% জাল নোট আছে পশ্চিমবঙ্গ থেকে। এবং সেটাও তারা নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ইন্ট্রোগেশনে সবাই স্বীকার করেছে ওই মালদার কোথা থেকে কালিয়াচক থেকে জাল নোট আসে। এবার দু একটা ফাঁক ফোকরের পাকিস্তানি নোট ঢুকে পড়ছে, আইএসআইএস জঙ্গি পাওয়া যাচ্ছে এখানে। একটা পোরাস বর্ডার, সেখানে যদি পুলিশ সহযোগিতা না করে, যে সরকার প্রকাশ্যে রোহিঙ্গাদের আহ্বান জানাচ্ছে, রোহিঙ্গাদের জন্য দানপত্র রেখে দিয়েছিল শাহজাহান মালঞ্চুর সামনে, যেখানে প্রকাশ্যে তারা বলছে একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী যে একটা বাংলাদেশির নাম যেন ভোটার লিস্টের বাইরে না থাকে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশের কাগজপত্র স্পিকারের টেবিলে ছুড়ে দিয়ে তারপরে ক্ষমতায় আসবার পরে বললেন দিবে আর নিবে, মিলাবে মিলিবে, ওরাও বাঙালি আমরাও বাঙালি, যাবে আর আসবে, এটা তো সাধারণ ব্যাপার, অনুপ্রবেশ বলে কিছু নেই। তো সেখানে পাকিস্তানের নোট পাওয়া যাবে না, তো কি আপনার গুপ্ত যুগের মুদ্রা পাওয়া যাবে? বউবাজারের বাসিন্দারা বলছেন মেট্রো গেলেই ঘরবাড়ি কাঁপছে, তারা চূড়ান্ত আতঙ্কিত। দুর্গাপুর রেলের যারা মুখ্যমন্ত্রীকে বলুন, কয়েকজন দুদল গাইকে বাঁচানোর জন্য পুরো রুটটাকে ঘুরিয়ে দিয়েছে, বাড়ি ছেড়ে চলে গেছে। মেট্রোর যে প্রস্তাবিত রুট ছিল সেটাকে কে পরিবর্তন করেছে, কারা পরিবর্তন করেছে, কাদের কারণে কয়েক হাজার কোটি টাকার খরচা বেড়ে গেছে। তোমার বাড়ি ঘর তোর কাঁপছে, তো মানুষের ভালোর জন্যই তো মেট্রো তৈরি করা হয়েছে। তৃণমূল ঘুরিয়ে দিয়েছে মেট্রো।
মুখ্যমন্ত্রী একবার সারা রাত জেগে কোথায় গেল ওটা ওই খড়গপুর থেকে ঝড় ঘুরিয়ে দিয়েছিলেন, ঝড়টা আসছিল ঘুরিয়ে দিয়েছিলেন। এইবারে ও মেট্রো ঘুরিয়ে দিয়েছেন, গন্ডগোল হয়ে গেছে। ভোট এলেই ক্যা ক্যা করে চিৎকার করা হয়।